হ্যালো স্টুডেন্টস, চলতরিৎ চ্যাপ্টারের আজকের এই ভিডিওতে আমরা তড়িৎ চুম্বকীয় আবেশ এইটা নিয়ে আলোচনা করছি। দেখো, তড়িৎ চুম্বকীয় আবেশ এই যে কথাটা বলেছি, আবেশ মানে ইনডিউস হচ্ছে, একটার মধ্যে ইনডিউস হচ্ছে, কিছু একটা ইনডিউস হচ্ছে। তো এখনো পর্যন্ত আগের ভিডিওগুলোতে যা করেছি প্রত্যেকটাতে দেখবে আমরা কিন্তু চুম্বকের ব্যাপারটা যখনই আমরা বলেছি তখন আমরা একটা ব্যাটারি সোর্স মানে ডিসি সোর্স একটা এটা কিন্তু রেখেছি, মানে কারেন্টের একটা সোর্স আমরা রেখেছিলাম। ঠিক আছে, তো ডিসি কারেন্ট, বৈদ্যুতিক মোটর বলা হয়, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, এগুলোতে যাই করি না, যাই করছিলাম সেখানে কারেন্টের একটা সোর্স রাখছিলাম। তার মানে কারেন্ট একটা ব্যাটারি সোর্স থেকে আমরা পাচ্ছিলাম। কিন্তু এখন যেটা আমরা পড়ব সেখানে কিন্তু আমরা কারেন্ট অ্যাকচুয়ালি তৈরি করব। কারেন্ট এখানে কিন্তু তৈরি করব। তৈরি করার জন্য আমাদের কি লাগবে? তৈরি করার জন্য লাগবে একটা তড়িৎ পরিবাহী। এটা যেটা দেখতে পাচ্ছ, আমি এটা এরকম পাক দিয়ে লিখেছি, এটা হচ্ছে একটা তামার তারের কুণ্ডলী। ঠিক আছে, এখানে জি, এখানে গ্যালভেনোমিটার, আর এটা একটা দণ্ড চুম্বক। ঠিক আছে, তো এই তামার তার আর একটা চুম্বক, এইটার সাহায্যে আমরা পরীক্ষা করে দেখব যে এই চুম্বক আর তামার তার এই দুটো থাকলে কিন্তু আমরা তড়িৎ সৃষ্টি করতে পারি। তো সেটাই আমরা তড়িৎ চুম্বকীয় আবেশ এইখানে পড়ব। তো তড়িৎ চুম্বকীয় আবেশ আমি একটু সামনে নিয়ে আসছি। এই তড়িৎ চুম্বকীয় আবেশ এই কথাটা কিভাবে আসছে কি করে না, এইটা হচ্ছে যদি কোনো বদ্ধ তড়িৎ কুণ্ডলীর এই তড়িৎ কুণ্ডলীর এর ভেতর দিয়ে যদি চুম্বক বলরেখা, এই চুম্বকটা আছে, এই চুম্বকের বলরেখা নির্দিষ্ট দিকে কাজ করে, কারণ আমরা জানি নর্থ টু সাউথ এভাবে বলরেখাগুলো কাজ করে, তাই তো। তো এই কোনো বদ্ধ তড়িৎ কুণ্ডলীর ভিতর দিয়ে এই চুম্বক বলরেখার যদি সংখ্যার পরিবর্তন করা হয় তাহলে এই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, এই কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহের আবেশ হয়, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, এবং এইটাকেই আমরা বলছি তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এবং এই জিনিসটা প্রথম দেখেছিলেন বিজ্ঞানী ফ্যারাডে এই ব্যাপারটা প্রথম দেখেছিলেন। এবং এই জিনিসটায় আমরা জেনারেটর, যেটাকে ডায়নামো বলা হয়, এই ডায়নামো যেখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয়, সেখানে আমরা এই জিনিসটা দেখি। তো এখানে কি হচ্ছে না, এইখানে যদি এই কুণ্ডলীর মধ্য দিয়ে এই যে চুম্বকটা, এইটাকে যদি এই কুণ্ডলীর ভেতরে এই মানে গোলাকার একটা রিংয়ের মতো করা হয়েছে, তো এই চুম্বকটাকে যদি এর ভেতরে এরকম বারবার যদি মানে এই দিকে প্রবেশ করানো হয় আবার বার করা হয়, প্রবেশ করানো হয় বার করা হয়, তাহলে চুম্বক বলরেখা ভেতরে ঢুকছে আবার বেরোচ্ছে, মানে চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হচ্ছে। তখনই দেখবে এই গ্যালভেনোমিটারে যে কাঁটাটা থাকবে সেই কাঁটাটা বিক্ষেপ হবে, সেটা হোক বিপরীত দিকে হোক, মানে এই দিকে হোক, ডান দিকে হোক, বাঁ দিকে হোক, বিক্ষেপ হবে। এবার মানে কুণ্ডলীটাকে রেখে এইটাকে যদি ভেতরে মানে ঢোকানো হয়, বের করা হয় তাহলে হবে, অথবা আমি যদি চুম্বকটাকে এক জায়গায় রেখে যদি এইটাকে নড়াচড়া করি তাতেও হবে। কিন্তু দুটোকে যদি স্থির রাখি তাহলে কিন্তু এখানে গ্যালভেনোমিটারের কাঁটা কিচ্ছু হেরফের হবে না। অথবা দুটোকে যদি একই দিকে গতিশীল করি, মানে এটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি আবার চুম্বকটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, তাতেও কিছু হবে না। তাহলে কোনো একজনের সাপেক্ষে আরেকজনের মানে আপেক্ষিক গতি থাকতে হবে, একজন স্থির আরেকজনকে গতিশীল, এই অবস্থায় রাখতে হবে। ঠিক আছে, মানে চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হতে হবে। বলরেখা ভেতর দিকে বেশি করে যাচ্ছে, আবার বলরেখা কমছে, আবার যাচ্ছে, আবার কমছে, এরকম যদি হয় তাহলে এইটার মধ্যে কিন্তু একটা তড়িৎ আবিষ্ট হবে, তড়িৎ প্রবাহ হবে এর মধ্যে। ঠিক আছে, এবং এই কতটা তড়িৎ প্রবাহ হবে তার মান কি, এবং এই যে তড়িৎ প্রবাহ হবে, তড়িৎ চুম্বকীয় আবেশ হয়, এই সংক্রান্ত বিজ্ঞানী ফ্যারাডে দুটো সূত্র দিয়েছিলেন। বিজ্ঞানী ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত দুটো সূত্র আছে, সেই সূত্র দুটো আমরা বলছি। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের দুটো সূত্র। প্রথম সূত্র কি বলছে? কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে কুণ্ডলীতে একটি ইএমএফ আবিষ্ট হয়, এবং যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে ততক্ষণ আবিষ্ট ইএমএফ স্থায়ী হয়। মানে যতক্ষণ ধরে চৌম্বক প্রবাহ পরিবর্তন যতক্ষণ করবে ততক্ষণই কারেন্ট পাবে, বন্ধ করে দিলে বন্ধ। তার মানে প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারি না, তড়িৎচুম্বকীয় আবেশ কী জন্য হচ্ছে এবং তার স্থায়িত্ব কতটা হবে, এইটা আমরা জানতে পারি প্রথম সূত্র থেকে। আর দ্বিতীয় সূত্র কি বলছে না, কোনো বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট ইএমএফ এর মান
ওই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। ঠিক আছে, এখানে হার বলতে সময়ের সাপেক্ষে। ওকে, তাহলে বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট ইএমএফ কতক্ষণ হবে না চৌম্বক প্রবাহ পরিবর্তন কতক্ষণ করছো সময়ের সাপেক্ষে তার সমানুপাতিক। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারছি না দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারছি যে এই আবিষ্ট ইএমএফ কতটা তৈরি হলো তার মান। ঠিক আছে, তো এই ব্যাপারটা এতটাই কি সহজ যে আমি একটা তামার তারের একটা পরিবাহীর একটা কুণ্ডলী নিলাম আর তার মধ্যে একটা চুম্বক নড়াচড়া করলাম, তাতে আমি কারেন্ট পেয়ে গেলাম। মানে এখানে শক্তির কি কোনো সংরক্ষণ হচ্ছে না? অবশ্যই শক্তির সংরক্ষণ হচ্ছে। এই শক্তির সংরক্ষণ কিভাবে হচ্ছে সেই সংক্রান্ত বিজ্ঞানী লেঞ্জ একটা সূত্র দিয়েছিলেন। তো তোমাদের ফ্যারাডের এই দুটো সূত্র কিন্তু মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে কিন্তু করবে। ওকে, লেঞ্জের সূত্র, এটা শক্তির সংরক্ষণ সূত্র। মানে তড়িৎচুম্বকীয় আবেশে এই যে শক্তির সংরক্ষণ সূত্র সেটাও কিন্তু প্রযোজ্য। মানে এখানে শক্তির সংরক্ষণ হয়, এমন নয় যে আমি এই চুম্বকটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম আর এখানে কারেন্ট পেয়ে গেলাম খুব সহজে, এখানে শক্তির কোনো রকম কিছু হেরফের হলো না, তা কিন্তু নয়। এখানে শক্তির সংরক্ষণ হয়, কিভাবে হয় সেটা বিজ্ঞানী লেন্স দেখিয়েছেন। বিজ্ঞানী লেন্স কি বোঝেন তার সূত্রতে উনি বলছেন তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ, মানে কারেন্ট কোন দিকে যাবে সেই অভিমুখটা কিন্তু লেন্সের সূত্র থেকেই জানা যায়। কোন অভিমুখে, মানে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ইলেকট্রন কারেন্ট এই দিকে যাচ্ছে না ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। ঠিক আছে, সেই আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে কারণে প্রবাহ আবিষ্ট হয়, মানে যে কারণের জন্য, কোন কারণের জন্য হচ্ছে, এই চুম্বকটা এর মধ্যে ঢুকছে বেরোচ্ছে বলে, এর ভেতরে ঢুকছে বেরোচ্ছে বলেই তো হচ্ছে। যে কারণে হচ্ছে প্রবাহ আবিষ্ট প্রবাহ, মানে এই কারেন্ট সে সর্বদা সেই কারণকে বাধা দেয়, মানে এইটা এর মধ্যে ঢুকতে বাধা দেয়। তো এটা আবার কেমন জিনিস যে আমি এখানে না ঢোকালে কারেন্ট পাবো না, আবার এই ঢুকতে বাধা দেয় কেন? কারণ এই যখনই আমরা এই চুম্বক বলরেখা এর মধ্যে, এই যে চুম্বকটা দণ্ড চুম্বকটা এর মধ্যে প্রবেশ করাচ্ছি, তার মানে এই চুম্বক বলরেখা যেটা নর্থ টু সাউথের দিকে কাজ করছে সেটা সবসময় কিন্তু এই বলরেখায় ভেতর দিকে ঢুকছে আবার বেরোচ্ছে, মানে চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হচ্ছে। এখন এর মধ্যে যখন এই কারেন্ট প্রডিউস হচ্ছে, মানে তড়িৎ আবেশ হচ্ছে, ঠিক আছে, তড়িৎ যখন আবিষ্ট হচ্ছে, তো কারেন্ট যেখানে আমরা জানি একটা পরিবাহীর মধ্যে যখনই কারেন্ট যায় তখন তার মধ্যেও তো একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে এই তারটার মধ্যেও তো একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। সেটা কি ক্ষেত্র তৈরি হচ্ছে না এই দিক থেকে দেখলে এটা ঘড়ির কাঁটার উল্টো দিকে, মানে এইটা নর্থ আছে, তো এই দিকেও নর্থ, মানে এই দিকেও এই যে মানে এই তামার তারের মধ্যেও যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে তার এই চৌম্বক ক্ষেত্রের এই দিকটা সে নর্থই হবে। বিজ্ঞানী লেন্স সেটাই দেখাচ্ছেন যে এইদিকেও সে নর্থ পোল তৈরি হবে, যে চুম্বক ক্ষেত্রটা হবে সেটাও একটা নর্থ পোল তৈরি হবে, আর এই দণ্ড চুম্বকের এদিকেও নর্থ পোল, তাহলে নর্থ পোলকে কি করবে, বাধা দেবে। তাহলে এই বাধা অতিক্রম করে কি করতে হবে, চুম্বককে কি ভেতরে তো ঢুকতে হবে, তাহলে এই বাধা অতিক্রম করে ঢুকতে গেলে কি করতে হবে, কিছু যান্ত্রিক কার্য করতে হবে। ঠিক আছে, এবং ওই যান্ত্রিক কার্য করব তবেই তো তড়িৎ শক্তি পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি হচ্ছে, এখানে আমরা সেই যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করছি, তার মানে অ্যাকচুয়ালি শক্তির সংরক্ষণ এখানেও হচ্ছে। যেমন জেনারেটরে যেমন হয়, যান্ত্রিক শক্তি মানে যন্ত্রের দ্বারা চালিত হয়ে ওখান থেকে আমরা কারেন্ট পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই বাধা অতিক্রম করতে গেলেও কিন্তু একটা যান্ত্রিক কার্য করতে হবে। তাহলে যে কারণে প্রবাহ হয়, আবিষ্ট প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেয়। নর্থ পোল, এখানেও নর্থ পোল তৈরি হবে, তাহলে একই মেরু, মানে একই যদি হয় উত্তর মেরুকে কি করবে, বিকর্ষণ করবে, সুতরাং একে ঢুকতে বাধা দেবে। তাহলে সেই বাধা অতিক্রম করতে গেলে কি করতে হবে, আমাকে কিছু যান্ত্রিক শক্তি লাগাতে হবে, তবেই তাকে ভেতরে ঢোকাতে পারবো, তবেই কারেন্টটা পাবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে শক্তির সংরক্ষণ কিন্তু সবসময় বজায় থাকছে। এটাই বিজ্ঞানী লেঞ্জ এটা বলেছেন, এবং এই লেঞ্জের সূত্র থেকে এই তড়িৎ প্রবাহ অভিমুখ, মানে কোন দিকে কারেন্ট যাবে সেটাও কিন্তু এই লেঞ্জের সূত্র থেকে বলা যায়। ভবিষ্যতে তোমরা এগুলোর আরও ডিটেলস পড়াশোনা করবে। ওকে, এখন এই পর্যন্ত এটা লেঞ্জের সূত্রে এটাই করলেই হবে। ওকে, এখন আমরা একমুখী ডিসি ডাইরেক্ট কারেন্ট এবং পরিবর্তী প্রবাহ এসি অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে, অল্টারনেটিং কারেন্ট আর ডাইরেক্ট কারেন্ট এই নিয়ে আলোচনা করছি। খুব ইম্পর্টেন্ট, আমরা এই কথাগুলো প্রায়ই শুনি, ডিসি এসি এই সমস্ত। তাহলে ডিসির প্রবাহ মাত্রার সঙ্গে সময়ের গ্রাফ কেমন হয় না, সময়ের সাথে সাথে ওর প্রবাহ কিন্তু একই রকম। কেন, কারণ একই রকম সোর্স কাজ করছে, ডাইরেক্ট একই দিকে কারেন্ট যাচ্ছে। এসি সময়ের সাথে সাথে প্রবাহ মাত্রা কেমন হয়, আপ ডাউন, মানে
এইদিকে যাচ্ছে আবার এদিকে আসছে, এদিকে যাচ্ছে এদিকে আসছে, এইরকম। তার মানে যদি কোনো তড়িৎ কোষ বা ব্যাটারি যেখান থেকে আমরা ডিসি সোর্স পাই, আমার যেমন ইলেকট্রিক গাড়ি, একটা ইলেকট্রিক গাড়িতে ব্যাটারির সাহায্যে চলছে, তাহলে ব্যাটারি কী দিচ্ছে? ব্যাটারি ডাইরেক্ট কারেন্ট দিচ্ছে। মানে তড়িৎ কোষ থেকে বর্তনীতে যখন তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে, তখন তড়িৎ প্রবাহটা কী হচ্ছে? বর্তনীর মধ্যে সমমাত্রায় একই অভিমুখে তড়িৎ প্রবাহটা চলছে, একই অভিমুখে। অভিমুখ কিন্তু দিক সবসময় একই দিকে হবে, দ্যাট ইজ ডিসি। ঠিক আছে, এগুলো যেমন তড়িৎ কোষ, ব্যাটারি, এগুলো হচ্ছে ডিসির সোর্স। কিন্তু এসির ক্ষেত্রে কি হয়? এই বর্তনীতে যখন প্রবাহমাত্রা যায় তখন নির্দিষ্ট সময় অন্তর অন্তর কী হয়? বিপরীতমুখী, মানে ওই যে বললাম এদিকেও যাচ্ছে, এই যে আপ, এদিকে ওপর দিক, আবার এই নিচের দিক, মানে আপ ডাউন এরকম হচ্ছে। মানে ব্যাপারটা কারেন্টটা একবার এই মুখেও যাচ্ছে, কারেন্টটা একবার উল্টো দিকেও আসছে, তাহলে বিপরীতমুখী হয় এবং প্রবাহমাত্রা সময়ের সাপেক্ষে সর্বাধিক অথবা সর্বনিম্ন মান হয়ে যেতে পারে। প্রবাহমাত্রা একবার সর্বোচ্চ হবে, একবার সর্বনিম্ন হবে। এটা কিন্তু এরকম চলতেই থাকে আমাদের বাড়ির মধ্যে, কিন্তু সবারই বাড়ির মধ্যে যে কারেন্টের ইয়েটা, সেটা কিন্তু এসি কারেন্ট। ঠিক আছে, এবং এটা খুব অল্প সময়ের মধ্যে অনেক তাড়াতাড়ি হয়। ঠিক আছে, তো সময় সাপেক্ষে সর্বাধিক এবং সর্বনিম্ন মান হতে পারে সেই তড়িৎ প্রবাহকে পরিবর্তী বা অল্টারনেটিং কারেন্ট এটা বলা হচ্ছে। এই যেমন এসি জেনারেটর, ডাইনামো, এসি জেনারেটর হচ্ছে এটার উৎস। ঠিক আছে, কিন্তু একটা জিনিস, এই ডিসির থেকে এসির কিন্তু অনেক বেশি সুবিধা। এসি কিন্তু অনেক বেশি সুবিধা কিসের, কোন দিক থেকে সুবিধা? না, এসির সুবিধা হচ্ছে যে পাওয়ার স্টেশন, মানে যেখান থেকে আমাদের এই কারেন্টের করা হয়, মানে সোর্স ওখান থেকে মানে এসি কারেন্টের সোর্স দেওয়া হয় বিভিন্ন জায়গায়, তো সেখানে স্টেপ আপ স্টেপ ডাউন, মানে ভোল্টেজ বাড়ানো কমানো করার একটা সুবিধা আছে এসির ক্ষেত্রে। তো এই মানে ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ বাড়ানো, মানে যেখানে দরকার বেশি ভোল্টেজ সেখানে ভোল্টেজ বাড়ানো যাবে, যেখানে অত লোড দরকার নেই ভোল্টেজ কমানো যাবে, এবং অনেক দূর পর্যন্ত তড়িৎ প্রবাহ পাঠানো যাবে। ঠিক আছে, এবং এতে কি হয়, এতে যে বিদ্যুতের খরচটাও কিন্তু অনেক কম হয়। ঠিক আছে, এবং এই এসি কারেন্ট কিন্তু কম খরচে তৈরি করা যায়, কম খরচে সাপ্লাইও দেওয়া যায়। ঠিক আছে, আর জেনারেটরের সাহায্যে যদি ডিসি করতে হয়, তাহলে সেটা করা কিন্তু খুব টাফ, এবং এইটা ডিসির ভোল্টেজ সহজে বাড়ানো যায় না। ঠিক আছে, এবং এতে খরচও খুব বেশি হয়। সেটা এসি কিন্তু ডিসির থেকে বেশি সুবিধাজনক। ওকে, আর একটা জিনিস আমি এখানে একটা ইনফরমেশন ছোট্ট করে দিয়েছি। এই ইনফরমেশনটা হচ্ছে যে এসিকে ডিসিতে আর ডিসিকে এসিতে কনভার্ট করা যায়। এসিকে ডিসিতে কনভার্ট করা যায় রেকটিফায়ারের সাহায্যে, আর ডিসিকে এসিতে কনভার্ট করা যায় কনভার্টারের সাহায্যে। ঠিক আছে, এসি থেকে ডিসি কনভার্ট করা যায়, মানে ট্রান্সফর্ম করা যায় রেকটিফায়ারের সাহায্যে, আর ডিসি থেকে এসিতে কনভার্টারের সাহায্যে করা যায়। আমরা কিন্তু এটা করতেই পারি, এবং বিভিন্ন কাজের জন্য এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে নিয়ে যেতে হয়। বিশেষ করে ঝালাই টালাই করার সময়, যখন রড ঝালাই টালাই করে, তখন দেখবে ওই কারেন্টের সাহায্যে যারা করে তারা কিন্তু একটা রেকটিফায়ার, মানে এসি কারেন্টকে ডিসি করার জন্য ডিসি করতেই হবে, নাহলে কিন্তু রড ঝালাই করা যাবে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই এসি ডিসির মধ্যে মোটামুটি এরকম একটা মানে পার্থক্য। এসি কেন বেশি সুবিধা ডিসির থেকে, এই প্রশ্ন থাকে। আর তবে একটা জিনিস খেয়াল রেখো, আলো দেওয়ার মানে কতটা পরিমাণ আলো দিতে পারে বা কতটা পরিমাণ তাপ দিতে পারে, সেক্ষেত্রে ডিসি এসি প্রায় সমানভাবেই কাজ করে। মানে ডিসি এসি দুটো ক্ষেত্রে তাপ আর আলোতে কার্যকারিতা প্রায় সমান। কিন্তু যদি ট্রাম বা ট্রেন এই সমস্ত যেখানে মানে বড় বড় মোটর লাগানো হয়, মানে বড় বড় মোটর থাকে ট্রেন চালানোর জন্য বা ট্রাম চালানোর জন্য, ওগুলোতে কিন্তু ডিসি সোর্স লাগবে, ওখানে কিন্তু ডিসি হচ্ছে বেশি কার্যকারী। ওকে, তাহলে ডিসি এসির মধ্যেই সামান্য ইনফরমেশন, এগুলো কিন্তু তোমাদের মাধ্যমিকে কাজে লাগবে। ভালো করে এটা পড়বে, তাহলে আমরা এই পর্যন্ত এই জায়গাটা বললাম। পরের ভিডিওতে আমরা বাকি অংশটা আবার শেষ করব। ওকে, থ্যাংক ইউ।